চলছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র রুখতে হবে ঐক্যবদ্ধভাবে, বলেছেন তারেক রহমান। সতর্ক থাকার আহ্বান। হাতিয়ায় হান্নান মাসুদের পথসভায় হামলা, আহত 15। ঢাকায় প্রতিবাদ মিছিল, আওয়ামী লীগকে ফেরানোর গল্প না শোনাতে সার্জিসের আহ্বান। চট্টগ্রামে সারা দীর্ঘ প্রতীক্ষিত ফেরি চালুতে সন্দ্বীপবাসীর স্বপ্ন পূরণ, দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধান উপদেষ্টা। মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিম ইকবাল, কথা বলেছেন স্বজনদের সঙ্গে, রয়েছেন 24 ঘন্টা পর্যবেক্ষণে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিএনপির মিডিয়া সেলের আয়োজনে ইফতার মাহফিল করা হয় রাজধানীর লেডিস ক্লাবে। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি নেতারা। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সামগ্রী বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে, সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে। আমি একটু জানতে চাই, আমি কি ভুল বলেছিলাম? কেউ তো একমত হয় নাই, সবাই দ্বিমত পোষণ করেছে, কম বেশি সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া, এই কথা বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠীর তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, যে প্রত্যাশা নিয়ে 1971 সালে জনগণ জীবন দিয়েছিল, যে উদ্দেশ্যে বিভিন্ন সময়ে এদেশের মানুষ আত্মত্যাগ করেছিল, যে কারণে 2024 সালের জুলাই আগস্টে মানুষ জীবন দিয়েছে, দেশপ্রেমিক সেসব মানুষদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। তারেক রহমান জানান, দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। কোনো মানুষই চায় না দেশ আগের অবস্থায় ফিরে যাক, তাই ঐক্যবদ্ধ হবে ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসুদের পথসভায় হামলায় অন্তত 15 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7:30টায় উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা হয়। এর প্রতিবাদে এবং দোষীদের বিচার দাবিতে জাহাজমারা বাজারের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির কর্মী সমর্থকরা। কর্মসূচি চলাকালে রাত 9:30টার দিকে দ্বিতীয় দফায় হামলা হয় বলে জানিয়েছেন হান্নান মাসুদের সমর্থকরা। এই সময় অস্ত্র ও ইটের আঘাতে আব্দুল হান্নান মাসুদ সহ কমপক্ষে 10 নেতাকর্মী আহত হন। হান্নান মাসুদের অভিযোগ, স্থানীয় বিএনপির নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে। শনিবার এলাকা দুস্থদের খোঁজ খবর নিতে হাতিয়া যান এনসিপি নেতা হান্নান মাসুদ। সোমবার ইফতার শেষে বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি। এই সময় একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে মিছিল নিয়ে অতর্কিত হামলা চালান। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ অন্তত 20 জনের উপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাত 12:05 রাজধানীর বাংলা মোটরে মশাল মিছিল করেন এনসিপি কর্মীরা। হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করেন তারা। অভিযোগ করেন, বিএনপি সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতারের আলটিমেটাম দেয় বিক্ষুব্ধরা।
মশাল হাতে নিয়ে বিক্ষোভ মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল হয়ে আবার বাংলা মোটরে এসে শেষ হয়। জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম এ সময় বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জন্ম হয়েছে। এনসিপি নতুন বাংলাদেশ চায়, যেখানে রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে জনগণের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এর জন্য গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দেশের বহুদলীয় গণতন্ত্র কোনো ফ্যাসিস্ট শক্তি যেন অংশগ্রহণ করতে না পারে সে আহ্বান জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয়। জানান, সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে তাদের দলের মধ্যে মতানৈক্য নেই। সার্জিস আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনী সহ অন্য কেউ যাতে না শোনায়। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন তিনি। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন সার্জিস আলম। অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হলো তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নদীবন্দর চালু করা সহ সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা। শাহেদা পিয়াকে সাথে নিয়ে রুকনুজ্জামানের রিপোর্ট। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাফওয়াদ হোসেন। এ সময় সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, উপদেষ্টা ফারুকি আজম, অধ্যাপক বিধানচন্দ্র রায় ও ফরিদ আক্তার। এইখানে এটা কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি। হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল একসাথে দিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। পরে 6 উপদেষ্টা ফেরিতে চড়েই সন্দ্বীপে পৌঁছান। নৌরুট চালু উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সন্দ্বীপবাসী জীবনমান উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা গুপ্তছড়া ঘাট উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এতে আমরা আশা করব। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। 50 বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষর মাধ্যমে এই ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্ষা মৌসুমে সি ট্রাক দিয়ে চালু রাখা হলেও অচিরেই কোস্টাল ফেরি চালু করা হবে। ফেরি সেবা চালু করতে 2 প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মৃত্যুদুয়ার থেকে ফিরে এলেন তামিম ইকবাল। বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন দেশের এই সুপারস্টার ক্রিকেটার। সাথে সাথেই তাকে স্থানীয় কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে 2টি ব্লক ধরা পড়ে এবং একটিতে রিং পরানো হয়। দায়িত্বরত ডাক্তাররা জানান তার অবস্থা এখন অনেকটাই ভালো। মনির হোসেন খানের রিপোর্ট। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে টসে নামেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। টস শেষে ড্রেসিং রুমে ফিরে বুকের ব্যথায় অস্বস্তি বোধ করছিলেন তিনি। দ্রুত হেলিকপ্টার খবর দেওয়া হয়। এর মাঝেই অবস্থার অবনতি হতে থাকে তার। হেলিকপ্টারে তোলার আগেই জ্ঞান হারান তামিম। তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশের কেপিজি হাসপাতালে। মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। এ সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। তামিম মানে কোনো কথা তো নাই, কোনো প্রকার জ্ঞান নাই, অচেতন অবস্থায়। তখন ডাক্তার, আমরা কিন্তু খুব ভরকায় গেছি, আমরা কেন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কি করব। ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, ডালিম পাঞ্চ করতেছে ওকে, কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস 9, এরকম একটা সিচুয়েশন।
তো ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার আপনি ইমিডিয়েট সিদ্ধান্ত দেন যে আমাদের কি করা উচিত। বলছে আমরা যদি হেলিকপ্টার নিই ইট উইল টেক লট অফ টাইম, হি উইল মিস দ্য ট্রিটমেন্ট, একটা মেসিভ কিছু হয়তো আমরা বরঞ্চ আবার এই হাসপাতালে ফিরে যাই। সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইক নিতে হয়েছে। সেখানে 22 মিনিট সিপিআর দেওয়ার পর তার শ্বাস ফিরে আসে। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিং। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। ঘটনা শোনার পর ক্রিকেট বোর্ডের সভা স্থগিত করা হয়। বোর্ড সভাপতি চাচা আকরাম খান সহ পরিচালকরা হাজির হন কেপিজে হাসপাতালে। এখন ভালো আছে, এখন ভালো আছে, না ঢাকা নিতে পারবে না এখন। ম্যাচ শেষে তাকে দেখতে আসেন সতীর্থরা। ডাক্তার জানান তামিমের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক, জ্ঞান ফিরেছে তার, রাখা হয়েছে 24 ঘন্টার পর্যবেক্ষণে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এই যাত্রায় চাপ বাড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। গাজীপুরের চন্দ্রাত্রী মোড়ে যানজটে ভোগান্তির সংখ্যা যাত্রী ও গণপরিবহন চালকদের। এই মহাসড়কে যানজটের সংখ্যার পাশাপাশি ছিনতাই ও ডাকাতির আতঙ্ক পোখাচ্ছে যাত্রীদের। সড়কে শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের কঠোর ভূমিকা চান এ রুটে চলাচলকারীরা। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের 22 জেলার গণপরিবহনের চলাচল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় দিয়ে। এ পথে ঢাকা ছাড়েন ঘরমুখ লাখো মানুষ। সব ধরনের যানবাহনের চাপে ভয়াবহ অবস্থা তৈরি হয় এ মহাসড়কে। যানজট আর বাড়তি ভাড়ায় নাজেহাল হন সাধারণ মানুষ। ত্রিমোড় এলাকায় টাঙ্গাইলমুখী লেনে অপরিকল্পিত রোড ডিভাইডার ও চন্দ্রা খারাজোড়া এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে এখন থেকেই ভোগান্তি শুরু হয়েছে মহাসড়কে। এরই মধ্যে বড় দুশ্চিন্তা ডাকাতি ও ছিনতাই। যানজট সৃষ্টি হয়, ফ্যামিলি নিয়ে যাওয়া খুব কষ্টকর, বা ছিনতাই বা পকেটমার এগুলো তো উৎপাত থাকেই। যানজটের লেগে ততটুকু সমস্যা নাই, ওটা সমাধান হয়ে যায়, কিন্তু ছিনতাই আর যে আপনার ডাকাতি চুরি রাহাজানি হয় এটাই হলো বড় সমস্যা। প্রশাসন যদি অ্যালার্ট থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। রং সাইডে গাড়ি চলাচল বন্ধ করা এবং যত্রতত্র পার্কিং থামাতে পুলিশের পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আর চালকরা বলছেন ফুটপাত দখলমুক্ত করা ও ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করলে ঈদযাত্রায় স্বস্তি মিলতে পারে। রাস্তায় যানজট হয়, ফুটপাতের লেগে অটোর লেগেই আমাকে সমস্যা। ওরা ডানি থেকে বামে থেকে ডানি চলে আসে, মাঝখানে দিয়ে আসে, হরেন দিয়ে উদ্ধার সরে না। এদিকে এখনও বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ ততটা বাড়েনি। পোশাক কারখানা ছুটির পর চাপ সামলানো কঠিন হবে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। গার্মেন্টস সেক্টর যেগুলা এমন কোম্পানিগুলো যখন ছুটি দেবে সেই মুহূর্তে যাত্রীর সংখ্যা অনেক বেড়ে যাবে। পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে, কিন্তু যাত্রী মনে করেন আস্তে আস্তে বাড়তেছে আর কি। কাউন্টারে যাত্রী আসতেছে না, এখন বর্তমানে অবস্থা খারাপ, ভালো না। ঈদযাত্রায় ভোগান্তি ও দুর্ঘটনায় এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। শুধু চন্দ্রা এলাকাতেই দায়িত্ব পালন করবে 4 থেকে 500 পুলিশ সদস্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এবং আশপাশ এলাকায় আমরা যেখানে ট্রাফিক জ্যাম হয় এই সমস্ত জায়গায় আমরা ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছি। আমরা স্বাভাবিক সময়ের চেয়ে 4-5 গুণ অতিরিক্ত পুলিশ অফিসার ফোর্স আমরা নিয়োগ করেছি। আশা করি ঈদে ঘরমুখী মানুষ খুব সহজেই এবং যানজটমুক্তভাবে এবার ঈদ করতে পারবে এবং বাড়ি যেতে পারবে। নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফেরার অপেক্ষায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনা জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজউদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। বলা হয়েছে নানা অপকর্মে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করেন মিনহাজউদ্দিন। আর জিনিয়া জিন্নাতের বাবা মুক্তিযোদ্ধা না হলেও সেই কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন সিনিয়র সচিব জিন্নাত। মিনারা দিবার রিপোর্ট।
কাজের সুবিধার্থে এক এক সময় এক এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন আশরাফুজ্জামান মিনহাজ। সিনিয়র সহকারী সচিব জিনিয়া আক্তার, আরেক নারী তাহমিদা আক্তার তন্নি, এক নারী জজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের এক সদস্য সহ আরও কয়েকজনকে জায়গা বুঝে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন তিনি। বিভিন্ন অপকর্মে আমলা, রাজনীতিবিদ, বিচারক ও পুলিশকে ব্যবহার করেন ভিন্ন ভিন্ন পরিচয়ে। বহুরূপী এই মিনহাজকে নিয়ে এক ভুক্তভোগীর অভিযোগ জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনে। দুদকে দেয়া 13টি অভিযোগের মধ্যে বলা হয়েছে, বাবার ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছে আশরাফুজ্জামান মিনহাজের স্ত্রী জিনিয়া জান্নাত। দুদকের ওই নথিতে জিনিয়ার বাবার পেশায় দেখা যায় বিমান, সেনা ও পুলিশ বাহিনী থেকে মুক্তিযুদ্ধ করেছেন। বিভিন্ন নথিতে ভিন্ন ভিন্ন নাম ব্যবহারও করেছেন এই জিনিয়ার বাবা। অভিযোগের আরো বলা হয়, নরসিংদী শিবপুরে বিসিএস ক্যাডার জিনিয়া জান্নাতের স্বামী নিজেই ম্যাজিস্ট্রেট সেজে বেরিয়ে পড়তেন অভিযানে। গাড়ি জব্দ, জরিমানা ও চাঁদা আদায় করা ছিল তার নিত্যদিনের কর্ম। অপরাধ আড়াল করতে মিথ্যা অভিযোগে চালকদের বেতন না দিয়ে চাকরি থেকে অপসারণ করতেন এই আশরাফুজ্জামান মিনহাজ। স্বামী স্ত্রী মিলে সরকারি গাড়ি নিয়ে ঘুরতেন দেশের বিভিন্ন প্রান্তে। গাড়ি ব্যবহার করলেও জ্বালানির টাকা পরিশোধ করেননি, দেননি গাড়ি মেরামতের টাকাও। উল্টো সরিয়েছেন শোকজের নথি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জান্নাত। আশরাফুজ্জামান মিনহাজ নামে কাউকে চিনেন না বলে দাবি করলেও ছবি দেখালে স্বীকার করেন মিনহাজ তার স্বামী। আপনি যেটা বলেছেন আসলে এগুলো অযৌক্তিক কথা এবং পুরোপুরি ভিত্তিহীন কথা। আপনি এই নামে আমি কাউকে চিনি না। আসলে এই ব্যক্তি তো এক না আপনার, উনি আমার হাজবেন্ড। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি এখন আপনার সাথে কথা বলছি না। এর আগে টাঙ্গাইলের গোপালপুরে সহকারী ভূমি কমিশনার থাকাকালে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে জিনিয়া জান্নাতের বিরুদ্ধে। সেই মেডিকেল সনদে উল্লেখ ছিল না তার স্বামীর নাম। এদিকে অভিযুক্ত আশরাফুজ্জামান মিনহাজের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা। আসছে 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কম হোক, কর কাঠামো ঠিক হওয়া উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ নিয়ে অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট হার নিয়ে ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়া যৌক্তিক নয়, কারণ শেষ পর্যন্ত ভ্যাট দেন ক্রেতারা। জাতীয় রাজস্ব বোর্ডের নিয়মিত প্রাক বাজেটে আলোচনায় অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সাথে বৈঠক হয় এনবিআরের। এই সময় এনবিআরের চেয়ারম্যান কথা বলেন বাজেটের আকার নিয়ে। ব্যক্তি শ্রেণীর কর কোম্পানির কর্পোরেট করের চেয়ে বেশি হওয়া উচিত মন্তব্য করে এনবিআরের বলেন, কর ফাঁকি ধরার কার্যক্রম কম, তাই আগামীতে ফাঁকি ধরার ফোকাস দেবে এনবিআর। এর আগে ইআরএফ বাজেট প্রস্তাবনায় করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ থেকে 4 লাখ টাকা করা সহ 37 দফা প্রস্তাব তুলে ধরে। এই ধরনের করতে পারি, হয়তো আমাদের ট্যাক্স কিছুটা কমলেও আমি রিকোয়েস্ট করেছি স্যারকে যে স্যার বাজেটের সাইজ ছোট করেন, জনগণকে একটু আরাম দেন। আমরা কিন্তু পলিসি লেভেলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি, আর আমরা কালেকশন বাড়াবো, যেটা বললাম আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে, এটা আপনারা টের পাবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চলছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র, রুখতে হবে ঐক্যবদ্ধভাবে, বলেছেন তারেক রহমান। সতর্ক থাকার আহ্বান। হাতিয়ায় হান্নান মাসুদের পথসভায় হামলা, আহত 15। ঢাকায় প্রতিবাদ মিছিল, আওয়ামী লীগকে ফেরানোর গল্প না শোনাতে সার্জিসের আহ্বান। চট্টগ্রামের সাথে দীর্ঘ প্রতীক্ষিত ফেরি চালুতে সন্দ্বীপবাসীর স্বপ্ন পূরণ, দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধান উপদেষ্টা। মৃত্যুদুয়ার থেকে ফিরলেন তামিম ইকবাল, কথা বলেছেন স্বজনদের সঙ্গে, রয়েছেন 24 ঘন্টা পর্যবেক্ষণে। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।